বলছিলাম যে আমাদের যে প্রশ্ন আসতে পারে একদম ফ্ল্যাট প্রশ্ন পঞ্চায়েতের ক্ষেত্রে আসে, বিপরীত শব্দ আসতে পারে, এক কথায় প্রকাশ আসতে পারে, একটা টেক্সট দিয়ে দিতে পারে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে, বা নর্মালি জিজ্ঞাসা করতে পারে এটা বিপরীত শব্দ কি। আবার আপার প্রাইমারির ক্ষেত্রে বোধ পরীক্ষণটা মাস্ট, সেখান থেকে প্রশ্নও দেবে, আবার গ্রামার সেকশনও দেবে, গ্রামারও থাকবে যেমন প্রশ্নও দেবে। আবার পঞ্চায়েতের ক্ষেত্রে যেমন ফ্ল্যাট গ্রামার থাকবে, কারো নির্ণয় করতে দিল, সন্ধি বিচ্ছেদ করতে দিল, এগুলো তো আমরা ক্লাসে পড়বই, যেমন আগে পড়েছি তেমনই পড়বো। ইনক্লুডিং যে নির্মিতি অধ্যায়গুলো আছে, যেমন সমচ্চারিত শব্দ, এক কথায় প্রকাশ, শব্দার্থ, প্রতিশব্দ যেগুলো, ঠিক আছে, বিপরীত শব্দ, আচ্ছা, সমার্থক শব্দ, কোন রাইটার আছেন তার সব থেকে পপুলার উল্লেখযোগ্য যে সমস্ত রাইটিংস গুলো রয়েছে সেইগুলো, যে সমস্ত উল্লেখযোগ্য রাইটিংস গুলো রয়েছে সেইগুলো, বিভিন্ন লেখকের ছদ্মনাম কি, এই ধরনের নানা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আবার একটা আমরা টেক্সট, বিভিন্ন ধরনের টেক্সট থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, যেটা হচ্ছে হয়তো একটা ঘটনা দিয়ে দিল, এই যেমন আমি পড়বো এক্ষুনি, তো সেই ঘটনাটা যখন দিয়ে দিল সেই ঘটনাটাকে আবার ওলট পালট করে উল্টে পাল্টে হয়তো কনসিকুয়েন্টলি নয় সাজিয়ে দিল এক প্রকার, ঠিক আছে, মানে ওরা ওদের মতো করে দিল, ওলট পালট করে তোমাকে সাজিয়ে নিতে হবে ঘটনা পরম্পরা অনুসারে, ঠিক আছে। তাহলে এইগুলো, এই ম্যাচিং গুলো এইগুলো দিল, তাহলে বোঝাই যাচ্ছে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা এই ধরনের আরো প্রশ্ন আলোচনা করব আগামী দিনে। আমি আজকে একটা বিষয় শুরু করেছি, সেগুলো করতে গিয়ে আমি বললাম যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এই সেকশন গুলো থেকে। এবার কথা হচ্ছে যখন আমরা আপার প্রাইমারির জন্য পড়বো, তখন আমাদের কিন্তু অনেক বড় একটা টেক্সট দেবে, তখন আমাদের অনেক বড় একটা টেক্সট লিখতে দেবে। আমরা সেই টেক্সটটাকে কি করে লিখবো, মানে টেক্সটটা লিখতে দেবে মানে তার থেকে প্রশ্ন দেবে, এত বড় টেক্সট, সেটাকে সময় মতো একটা খুব কম সময়, আমি ধরে নিতে পারি 30 মিনিটস টাইম পাবো একটা সাবজেক্টের জন্য, বাংলার জন্য, সেই 30 মিনিটের মধ্যে আমাকে পুরো টেক্সটটা পড়তে হবে, একটা গল্প থাকবে, একটা পদ্য থাকবে, এবং তার কোয়েশ্চেন আনসার করতে হবে। তো সেটা করবার জন্য সব থেকে বড় কথা, অনুচ্ছেদ যখন আমরা পড়ছি খুব তাড়াতাড়ি থাকলে একদম ডিরেক্টলি আমি কোয়েশ্চেনে চলে যাব, কোয়েশ্চেন ধরে আমি টেক্সট থেকে জানার চেষ্টা করব যে কোথা থেকে উত্তরটা আমি পাবো। যদি অনেক বড় টেক্সট থাকে, টেক্সট পড়ে 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 নামিয়ে এসে ওইভাবে সময় নষ্ট করলে চলবে না, 1 নম্বর। আর যদি সেটা করতে হয়, হাতে পেন্সিল নিতে হবে, সাথে সাথে দাগাতে হবে, ওই লাইনটা ভুলে গেলে চলবে না, জাস্ট ওই লাইনটা এলো সাথে সাথে আমি নিচে একটা মার্ক করে নিলাম, পেন্সিল মাস্ট, ঠিক আছে, বা পেন, যদি পেন্সিল না অ্যালাউ করে তো ব্ল্যাক কালির পেন, সেটা দিয়ে মাস্ট আর কি লাইনটাকে মার্ক করে রাখতে হবে, ঠিক আছে। বারবার অনুচ্ছেদ গুলোকে যতটা সম্ভব পড়তে হবে, কঠিন শব্দ থাকতেই পারে, ওই অনুচ্ছেদটা পড়ে তার আশেপাশের শব্দগুলোকে পড়ে পার্টিকুলার শব্দটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এভরিডে বিভিন্ন অংশ পড়ার জায়গা রাখতে হবে, মানে আমি একটা বই পড়লাম, মানে আমি একেবারে পড়ছি না বা প্র্যাকটিস করছি না এটা যেন না হয়, আমি খবরের কাগজ পড়লাম, গল্পের বই পড়লাম, ঠিক আছে, সাহিত্য নির্ভর বিভিন্ন বই পড়লাম, এগুলো আমাদেরকে করতে হবে। এগুলো হচ্ছে ট্রিক, এগুলো এখন থেকে ফলো করলে আর ওই জায়গায় গিয়ে অসুবিধা হবে না। তারপর তো ব্যাকরণে সম্যক জ্ঞান থাকতেই হবে, তারপর নোট থাকবে পাশে, বাদ বাকিটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এইগুলো বলে রাখলাম। আচ্ছা, এবারে আসবো যেটা, সেটা হলো যে টেক্সটটাতে, আজকের টেক্সটটা এবার আমরা একটু আলোচনা করি, ঠিক আছে, কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কিছু। বা গ্রামার, পঞ্চায়েতের ক্ষেত্রেও গ্রামার, যেমন আমি বলছি ফার্স্ট যে টেক্সটটা দিয়েছে বোধ পরীক্ষণ, যে ভয় হচ্ছে মানুষের অবধারিত শত্রু। আমি আমার নোটসের মধ্যে, যারা যারা নোটস এখনো পর্যন্ত নিয়েছে, আমি প্রত্যেককে করে দিয়েছি যে বোধ পরীক্ষণ করবার ট্রিক্স কি হতে পারে,
কাকে বোধ পরীক্ষণ বলে, পুরো মেটেরিয়ালস উইথ পেডাগজি আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এরপর আমি ক্লাস করাবো নর্মালি। ভয় মানুষের অবধারিত শত্রু, মানে ভয়টাকেই আমরা, ভয় পেয়ে গেলে আমরা অনেকটা বেশি আমাদের মধ্যে, সেটাই আমাদের জীবনের একটা বড় শত্রু। আমরা যদি ভয় পেয়ে যাই অটোমেটিক্যালি আমরা কোনো কাজ থেকে এমনি পিছিয়ে পড়বো, সেটাই আমাদের জীবনে বাধা। ঠিক আছে, শত্রু মিন্স এখানে আমরা যেটাকে বলতে চেয়েছে সেটা হচ্ছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে শত্রু, শত্রু মিন্স এখানে কি বলতে চেয়েছে, বিষয়টা হচ্ছে আর কিছুই নয়, এখানে ভয়ই হচ্ছে একটা বড় বাধা মানুষের জীবনে। বাধা কিসে বাধা, না উন্নতির পথে বাধা। ঠিক আছে, তাহলে এই যে শত্রু শব্দটা আছে, এই শত্রু শব্দের অর্থই হচ্ছে, এটাই হচ্ছে মেন বাধা। আচ্ছা, এবার বলবো যে সে তাহার আত্মশক্তির, সে তাহার আত্মশক্তির সুদৃঢ় ভিত্তিকে দুর্বল করিয়া সাধন করে তার চরম সর্বনাশ। ঠিক আছে, সে তাহার শত্রু এখানে তাহলে কি হতে পারে, যে ভয় মানুষের অবধারিত শত্রু, মানে সেই হচ্ছে তার একমাত্র ভুল বা ত্রুটি। সে তাহার আত্মশক্তির সুদৃঢ় ভিত্তিকে দুর্বল করিয়া সাধন করে তার চরম সর্বনাশ, মানে আমাদের মধ্যে যে নিজস্ব যে শক্তিটা রয়েছে সেটাকেই এই ভয় দুর্বল করে দেয়, ভেঙে দেয়। ভয়হীনতাই হচ্ছে শক্তি, সেই শক্তিকেই ভীতির কবল থেকে মুক্ত করিয়া, ভয়কে পদদলিত করিয়া, মানে ভয়হীনতা মিন্স হচ্ছে যে ভয় থাকবে না এই অবস্থাটা, সেখান থেকে নিজেকে বের করে আনতে হবে। সেই যে শক্তি, সেখান থেকে নিজেকে মুক্ত করে বের করে এনে ভয়কে পায়ের নিচে পদদলিত, মানে একেবারে পায়ের নিচে রাখতে হবে। এখানে যেটাকে বলা হচ্ছে যে ভয়কে একদম জয় করতে হবে। ঋজু মেরুদণ্ড, মেরুদণ্ড আমাদেরকে সোজা রাখতে হবে, এই পৃথিবীতে যথার্থ মানুষের মতো বাঁচিতে হইবে। ঠিক আছে, মানুষের মতো বাঁচিতে হইবে। নিশ্চেষ্ট ও পরনির্ভর হইয়া বাঁচিয়া থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়। পরনির্ভর মানে হচ্ছে অন্যের ওপর নির্ভর, আর নিশ্চেষ্ট, ঠিক আছে, যার নিজের কোনো চেষ্টা নেই। ঠিক আছে, এইভাবে বেঁচে থাকার চেয়ে না বেঁচে থাকাটাই ভালো। ঠিক আছে, মৃত্যুই শ্রেয়, সেই মৃত্যুতেও আছে গৌরব। দুর্বল ভয়গ্রস্ত হইয়া বাঁচিয়া থাকা চরম অবমাননাকর, চরম অবমাননাকর। দুর্বল ভাবে ভয়গ্রস্ত হয়ে বেঁচে থাকা, কাউকে সারা জীবন ভয় পেয়ে পেয়ে বেঁচে থাকার মধ্যে বেঁচে থাকার কোনো আনন্দই নেই। যাহারা ভীরু, ভয়ের গুহায় যাহারা সারা সারা জীবন আত্মগোপন করিয়া থাকে, যাহারা যাহারা মৃত্যুর পূর্বে বহুবার মরে, তাহারা মানবতার কলঙ্ক। বলছে যারা ভয় পায়, আসলে ভয়ের গুহায় যারা সারা জীবন আত্মগোপন করে থাকে, যারা মৃত্যুর পূর্বে বহুবার মরে, তাহারা মানবতার কলঙ্ক। মানুষ তাহাদের প্রতি শ্রদ্ধাহীন, ইতিহাস তাহাদের সম্পর্কে কঠিনভাবে নীরব, ঘৃণা ও ধিক্কৃত জীবনই তাহাদের শ্রেষ্ঠ পুরস্কার। ঠিক আছে, তো এই জায়গাটা বলছে যে ইতিহাস তাহাদের সম্পর্কে একেবারে নীরব, কঠিনভাবে নীরব। যদি কেউ আগে থেকেই ভয় পেয়ে যায়, তাহলে সে তার জীবনে সবকিছুই হারিয়ে ফেলবে, সে তার জীবনের সবকিছুই হারিয়ে ফেলবে। ঠিক আছে, ঘৃণা আর ধিক্কৃত জীবনই হচ্ছে তাহাদের শ্রেষ্ঠ পুরস্কার। এই যে মানুষ যখন ধিক্কার, যেটা ঘৃণা মানুষের জীব, তখন তাদের শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে মানুষের কাছ থেকে ঘৃণা পাওয়া, ধিক্কার পাওয়া, সেটাই হচ্ছে মেন পুরস্কার হয়ে যায়। যারা আসলে ভয় পায় তারা অটোমেটিক্যালি মৃত্যুর বহু পূর্বেই মরে যায়, তাই ভয় পেলে চলবে না। ঠিক আছে, ভয়কে জয় করতে হবে। তাহলে আমরা এই প্যাসেজটার অর্থ যেটুকু বুঝতে পেরেছি, যে ভয় পেলে চলবে না,
ভয়কে জয় করতে হবে, এটাই হলো তার মূল অর্থ। এবারে যেটা দেখতে হবে যে এখানে বলছে যে এই শব্দগুলোর অর্থ কি, যে প্রশ্নগুলো দিয়েছে তার উত্তর কি হবে। ঋজু, এই ঋজু শব্দটির বিপরীত অর্থ কি? ঠিক আছে, ঋজু শব্দটির বিপরীত অর্থ কি বলো, কেউ কি বলবে উত্তর? ঋজু শব্দের অর্থ কি? ঋজু মানে, ঋজু শব্দের অর্থ হচ্ছে যেটাকে আমরা বলে থাকি সরল বা সোজা, তাই তো? মানে সেটা হচ্ছে বাঁকা আমি ধরবো, ঠিক আছে? তাহলে ঋজু শব্দের সোজা বা সরল অর্থাৎ বেঁকে যাওয়া, সেটাই হচ্ছে বক্র। তার মানে ঋজু হচ্ছে এটা অ্যাকচুয়ালি বক্র হবে, বাঁকাও হতে পারে, বক্র। ঠিক আছে, তো এটাই করো, ওখানে বক্স আছে যখন ছেড়ে দাও। বাঁকা। মানুষের অবধারিত শত্রু কি? ভয়। ভয়। তাহলে উত্তর হবে ভয়। উপরোক্ত রচনাটির মূল বক্তব্য কি? সাহসিকতাই জীবন, স্বার্থপরতাই জীবন, ক্ষমা শ্রেষ্ঠ গুণ, নাকি লোভ পরম শত্রু, কোনটা? সাহসিকতাই জীবন। সাহসিকতাই জীবন, ঠিক আছে, মানে ভয়কে জয় করো, ভয় পেলে চলবে না। একটু বলো, তোমরা তো কেউ কিচ্ছু বলছো না। নেক্সট। তারপরে হচ্ছে যে চরম অবমাননাকর ব্যাপারটি হলো বীরের মতো মৃত্যুবরণ করা, দুর্বল ভয়গ্রস্ত হয়ে বেঁচে থাকা, নিশ্চেষ্ট ও আত্মনির্ভর হয়ে বেঁচে থাকা, ওপরের কোনোটিই নয়। চরম অবমাননাকর, কোনটা অবমাননাকর? এখানে কি বলেছে? এখানে দুর্বল হয়ে বেঁচে থাকা। দুর্বল ও ভয়গ্রস্ত হয়ে বাঁচিয়া দুর্বল থাকা হয়ে বেঁচে চরম থাকা। অবমাননাকর। এই যে লাইনটা এমন ভাবে পড়তে হবে, সাথে সাথে আমি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে দুর্বল দুর্বল হয়ে বেঁচে হয়ে থাকা। বাঁচিয়া থাকা, সেটাই হচ্ছে চরম অবমাননাকর। তাহলে উত্তর হবে 4B। আচ্ছা নেক্সট, এবারে হলো নিচের কোন শব্দটি উপসর্গযুক্ত শব্দ? নিচের কোন শব্দটি উপসর্গযুক্ত শব্দ, কোনটা হবে? আত্মশক্তি অবমাননাকর। উপসর্গযুক্ত শব্দ, অবমাননাকর হবে। এখানে অবমাননাকর কোনটা হবে, হবে? ওইটাই হবে মানে। অবমাননাকর। এখানে হবে, এখানে হবে অবমাননাকর। এখানে হবে অবমাননাকর, কেন হবে? উপসর্গ অব, উপসর্গ হচ্ছে অব। অবমূল্যায়ন, অবতরণ, অবগতি, ঠিক আছে? এই যে কোনো কিছুর এই যে আহ আমরা যখন বলছি যে উম অবমূল্যায়ন করা হচ্ছে, মানে কোনো কিছুর অভাব, ঠিক আছে, অবমাননাকর যেটা মানহানি হয়, যেটাকে আমরা বলতে পারি, ঠিক আছে, সেই ধরনের কোনো কিছুর অভাব থাকলে সেটাকে আমরা বলবো কোনো কিছু হীনতা, ছোট বোঝাচ্ছে, ঠিক আছে, এই ধরনের শব্দগুলো অব দিয়ে হবে। তাহলে এখানে উত্তর হবে 5C। তাহলে এক্ষেত্রে এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে সবাইকে, যে কোনটা উপসর্গ, কতগুলো উপসর্গ রয়েছে, পড়িয়েছিলাম এর আগে। তাহলে এই 5টা কোয়েশ্চেনে কারোর কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নেই।
আছে কারোর কোনো অসুবিধা এই 5টা কোয়েশ্চেনে? না না, অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট। নেক্সট হচ্ছে শাইলক। শাইলকের গল্পটা মনে পড়ছে? কোন গল্পে ছিল? শেক্সপিয়ারের একটা বিখ্যাত গল্পের চরিত্র হচ্ছে শাইলক, দ্য মার্চেন্ট অফ ভেনিসের গল্প, তাই তো? সেখান থেকে নিয়ে আসা হয়েছে শাইলক চরিত্রটিকে। পরবর্তী যে প্রশ্নটা সেটা হলো শাইলক হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট মার্চেন্ট অফ ভেনিসের সেই বিখ্যাত শেক্সপিয়ারের বিখ্যাত নাটক, উইলিয়াম শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস, তার বিখ্যাত নাটকের একটা চরিত্র, দুষ্ট চরিত্র, সে হচ্ছে শাইলক। ঠিক আছে? শাইলক একজন হৃদয়হীন মহাজন ছিলেন। তিনি ইহুদি সম্প্রদায়ের লোক ছিলেন। অন্য কিছুর চেয়ে টাকাকেই তিনি বেশি ভালোবাসতেন। তাহলে কি ভালোবাসতো বেশি? টাকা। আমি যেমন দাগ দিলাম, তার কন্যা জুসিকা চলে গেছে লোরেনজোর সঙ্গে অনেক টাকা ও গয়নাগাটি নিয়ে। সাইলক তাতে অনেক দুঃখ পেলেন। কন্যা চলে গেছে তাতে দুঃখ নেই, কিন্তু দুঃখ তার টাকা হারিয়েছে। অনেক উচ্চ সুদে সাইলক টাকা ধার দিতেন। তিনি অ্যান্টনিকে ঘৃণা করতেন, কারণ অ্যান্টনি বিনা সুদেই টাকা ধার দিতেন। অ্যান্টনি খুব ধনী লোক ছিলেন। তিনি ভেনিস শহরে বাস করতেন। তার অনেক জাহাজ ছিল, আর সেগুলি বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য করত। আর অ্যান্টনির খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল বাসানিও। এই বাসানিও এক ধনী সুন্দরী রমণীকে ভালোবাসতেন, যার নাম হচ্ছে পোর্সিয়া। এই পোর্সিয়াই হচ্ছে এই গল্পের নায়িকা চরিত্র। ঠিক আছে? সেই বিখ্যাত যে নাটকটা শেক্সপিয়ারের, সেই শেক্সপিয়ার মার্চেন্ট অফ ভেনিসের, যেটা বলতে পারি যে যে চরিত্রগুলো রয়েছে, পোর্সিয়া, বাসানিও, অ্যান্টনিও, ঠিক আছে, অ্যান্টনিও। তো এখানে মূল বিষয়টা হচ্ছে সাইলক হচ্ছে সেই একেবারে ধূর্ত চরিত্র, ভীষণ লোভী একটা চরিত্র। ইতালির ভেনিস শহরে ভীষণ একটা মানে সুদখোর চরিত্র, মহাজন টাইপ চরিত্র। সে অ্যান্টনিয়াকে খুব হিংসা করত। ব্যবসায়ী মানুষ। অ্যান্টনিয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিল বাসানিও, যে টাকার অভাবে কি করলো না, পোর্সিয়াকে সে ভালোবাসতো, কিন্তু সে তার কাছে টাকা নেই, অত অত ধনী পরিবারের মেয়েকে সে কিভাবে বিবাহ করবে, এই আর এই নিয়ে গল্পটা। অবশেষে অ্যান্টনিও বন্ধুর মনোবাসনা পূরণ করার জন্য সাইলকের কাছ থেকে টাকা ধার নিল। তবে শর্ত থাকলো, অ্যান্টনিও যদি সময় মতো পরিশোধ করতে না পারে, তাহলে তার 1 পাউন্ড মাংস কেটে দিতে হবে। এই হলো মূল গল্পটা। ঠিক আছে? আচ্ছা, অ্যান্টনিও তাহলে কে? অ্যান্টনিও তাহলে হচ্ছে একজন হৃদয়হীন মহাজন, একজন গরিব দয়ালু ব্যক্তি, একজন ধনী লোক আর ধনী দয়ালু ব্যক্তি। ঠিক আছে? ধনী দয়ালু ব্যক্তি। বিনা সুদেই টাকা ধার দিতেন। বিনা সুদে টাকা ধার দিতেন মানে ব্যক্তিটা নিশ্চয়ই সৎ লোক ছিল। ঠিক আছে? তাহলে এখানে হবে এক গরিব দয়ালু ব্যক্তি। না, এতে হবে এখানে এখানে হবে একটা বলেছে যে হৃদয়হীন মহাজন তো হবে না। অ্যান্টনিও হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার চরিত্র অনুযায়ী অ্যান্টনিওর এখানে হবে যে ওই ধনী দয়ালু ব্যক্তি হবে এখানে। ঠিক আছে? ধনী দয়ালু ব্যক্তি। নেক্সট, শাইলক ভালোবাসতেন কাকে? সবকিছুর থেকে টাকাকেই তিনি ভালোবাসতেন, তাই তো? এখানে আমি আগেই বলে দিয়েছিলাম যে টাকাকেই, যে অন্য কিছুর চেয়ে টাকাকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। তার মেয়ে চলে গেছে, কিন্তু তার অনেক গয়নাগাটি নিয়ে চলে গেছে, এটাই ছিল তার মূল আক্ষেপ। আর লরেন্জো ভালোবাসতেন কাকে? পোর্সিয়াকে। সাইলকের কন্যা জুসিকাকে। অ্যান্টনির কন্যা ম্যারিকে। আর বাসানিওর বোন ক্যারিস। এটা হচ্ছে শাইলকের কন্যা জুসিকাকে, তাই না? এই যে তার কন্যা জুসিকা চলে গেছে লোরেনজোর সঙ্গে।
সাইলকের কন্যা জুসিকাকে। সাইলক ঘৃণা করতেন কাকে? অ্যান্টনিকে। ঠিক আছে, কারণ যেহেতু ওই শহরে কি করতো, তিনি তো চড়া হারে সুদে সকলকে টাকা ধার দিতেন, কিন্তু কোনো সুদ ছাড়াই অ্যান্টনি সকলকে টাকা ধার দিত, সেই কারণে সাইলক তাকে ঘৃণা করত। 10এরটা কি হবে? অ্যান্টনি একজন ধনী মহাজন ছিলেন, তিনি জুসিকাকে ভালোবাসতেন। এটা তো হবে না, কাটা, কারণ লরেন্সো ভালোবাসতো। নেক্সট, সাইলক অনেক উচ্চ সুদে টাকা ধার দিতেন, তাহলে এইটা উত্তর হবে, সাইলক অনেক উচ্চ সুদে টাকা ধার দিতেন। লরেন্সো অ্যান্টনির ছোট ভাই ছিলেন, এটা হবে না। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে উত্তরগুলো করতে হবে, এরকম ভাবে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি আজকে বোধ পরীক্ষণ দিয়ে শুরু করেছি। এবারে এটা দেখো, এটা হচ্ছে সিটেটের একটা কোয়েশ্চেন পেপার। ঠিক আছে, সিটেটে এটা এসেছিল। এবারে কিন্তু প্রশ্ন আগের বারের মতো এখন সহজ হবে না, আপার প্রাইমারিতে যারা আছে। আর গ্রামার ক্ষেত্রেও আমি বলছি, আমি নেক্সট দিনকেও পঞ্চায়েতের গুলো করাবো আবার, গ্রামার পোর্শনে যেগুলো বলছিলাম, বা দিয়ে দেব আবার, হয়তো একটা রেকর্ডেড ক্লাস দিয়ে দিলাম, সকলে দেখে নিতে হবে সেগুলো। বলছে যে ফলে জাগতিক ঘটনা পরম্পরার মধ্যে কতকগুলা সম্বন্ধ দেখিতে পাওয়া যায়। বোঝাই যাচ্ছে ভাষাটা সাধু ভাষা। ফলে জাগতিক ঘটনা পরম্পরা, জাগতিক আমাদের বাস্তব, ঠিক আছে, কতগুলো সম্পর্ক রয়েছে। ঘটনাগুলা একেবারে অসম্বন্ধ বা শৃঙ্খলা শূন্য নহে, মানে ঘটনাগুলোর মধ্যে এমন নয় যে ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই, বা সেগুলো সেগুলো কনসিকুয়েন্টলি মানে পরপর সাজানো নয়, এমনটাও নয়। মানুষ যত দেখে, যত সূক্ষ্মভাবে দেখে, যত বিচার করিয়া দেখে, ততই বিবিধ সম্বন্ধের আবিষ্কার করিয়া থাকে। অর্থাৎ একবারে দেখলে হবে না, বিভিন্ন ভাবে দেখতে দেখতে মানুষ যত ভালো করে দেখবে, তত মানুষ বিচার করতে পারবে। এইভাবে বহুকাল হইতে মানুষে দেখিয়া আসিতেছে, সূর্য পূর্বে উঠে নারিকেল ভূমিতে পড়ে। ঠিক আছে, অর্থাৎ কি না, আমরা দেখতে পাচ্ছি মানে বহুকাল ধরে আমরা দেখি যে সূর্য পূর্ব দিকেই ওঠে, সূর্য তার পশ্চিমে ওঠে না, সূর্য পূর্বে ওঠে পশ্চিমে অস্ত যায়, এটা একদম বাস্তব। নারকেল ভূমিতেই পড়ে, ওপর থেকে নিচে পড়ে, ওপরে তো আর উঠে যায় না। কাষ্ঠরূপী ইন্ধন যোগে প্রাকৃত অগ্নি উদ্দীপিত হয়। আমরা কাঠ, ঘি এগুলো না দিলে কখনোই কিন্তু আগুন জ্বলে উঠবে না। ঠিক আছে, আমরা যখন সেটা যজ্ঞ করার সময় হতে পারে, সেটা মৃতদেহ জ্বালানোর সময় হতে পারে, আমরা দুই ক্ষেত্রেই দেখেছি যে যদি আমরা না দিই, সেটা কিন্তু কখনোই ওই কাঠ বা ঘি এগুলো না দিলে কিন্তু কখনোই সেটা জ্বলে উঠবে না। আরেকটা মূল বিষয় কি, আরেকটা হচ্ছে যে এই যে যেটা এখানে কঠিন শব্দ, এটা নিয়ে প্রশ্নও আছে, যেটা হচ্ছে জঠরাগ্নি। ঠিক আছে, জঠরাগ্নিটা কি? জঠরাগ্নি শব্দের অর্থ কি? জঠরাগ্নি হচ্ছে আমরা যেটাকে পেটের বলি যে যা আমাদের আমাদের পেটের একটা বিষয়, আমাদের খিদে। ঠিক আছে, অন্নরূপী ইন্ধন, এটা ইন্ধন, ইন্ধন যোগে না, ইন্ধন হবে এটা, যাই হোক। জঠরাগ্নি নির্বাপিত হয়, মানে আমরা খেলে, আমরা পেট খুব জ্বলছে, ঠিক আছে, প্রচন্ড খিদে পেয়েছে, যখন আমরা খাই তখন কিন্তু আমাদের কি হয়, তবে আমাদের খিদেটা নির্বাপিত হয়, মানে মানে এক প্রকার চলে যায় আর কি। ঠিক আছে, মানে পেটটা ভরে যায়, তখন আমাদের সবকিছু শান্ত হয়ে যাই আমরা। এই সকল ঘটনার পরস্পর সম্বন্ধ মনুষ্য বহুকাল হইতে জানে। আলোক ও তাড়িত, আলোক তাড়িত, আলোক তাড়িত করো, আলোক তাড়িত প্রভৃতি প্রাকৃতিক শক্তির সম্পর্কে নানা তথ্য, বিবিধ ঘটনার পরস্পর সম্বন্ধ মনুষ্য অল্পদিন মাত্র জানিয়াছে। যত দেখে ততই শেখে, ততই জানে। যতক্ষণ কোনো ঘটনা প্রত্যক্ষ সীমায় না এসে ইন্দ্রিয় গোচর না হয়, ততক্ষণ তাহা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকে। এই জঠরাগ্নি শব্দটার আর একটা আমি সমার্থক শব্দ বলবো, যেটা হলো জঠরানল। এক কথায় এটাকে আমরা বলবো ক্ষুধা, ক্ষুধার জ্বালা।
পেটের জ্বালা যেটা বলে না সেই জিনিস। আবার এর আরেকটা মিনিংও হয়, সেটা হলো পাকস্থলীর এক প্রকার রস যেটা নির্গত হয়। তাহলে মানুষ যত দেখে ততই শেখে, ততই জানে। একবারে মানুষ কখনো জানে না, এগুলো দেখতে দেখতেই মানুষ জানে। যতক্ষণ না কোনো ঘটনার প্রত্যক্ষ সীমায় না এসে, মানে যতক্ষণ না আমরা কোনো কিছু প্রত্যক্ষ ভাবে দেখি, কোনো ঘটনা আমাদের চোখে না পড়ে, ততক্ষণ আমরা জ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকি, অজ্ঞানের অন্ধকার আচ্ছন্ন থাকে। ইন্দ্রিয় গোচর হইলেই সেটা সম্পর্কে একটা নতুন তথ্যের আবিষ্কার হয়, বা আমরা আরো সেটাকে নতুন ভাবে জানতে শিখি। কিন্তু পূর্ব হইতে কে বলিতে পারে কালি কোন নতুন নিয়মের আবিষ্কার হইবে? বলছে যে কালি মানে এখানে কাইল মানে কাল, বলছে কাল যে কোনো নতুন কোনো আবিষ্কার হবে না, এটা আগে থেকে কে বলতে পারে? বিংশ শতাব্দীর শেষে মনুষ্যের জ্ঞানের সীমানা কোথায় পৌঁছিবে আজ তাহা কে বলিতে পারে? বলছে যে বিংশ শতাব্দীর শেষে যে মানুষের জ্ঞান যে কোথায় গিয়ে পৌঁছবে, হয় না সবকিছু একটা সময় ছিল যে আজকে 60-70-এর দশকে মানুষ কখনো এআই নিয়ে ভাবতে পারতো না, আজকের দিনে মানুষ এআই নিয়ে ভাবছে। আগামী দিনে আরো হয়তো এর থেকে উন্নততর কোনো প্রযুক্তি আসবে। তো সেটাই হলো খুব গুরুত্বপূর্ণ, যে এইভাবে বলা যায় না যে কখন কি হতে চলেছে। এখানে এই গদ্যর অংশটা থেকে আমরা কি শিখলাম? বলছে এটা কি জ্ঞানের বিস্তৃতি, জ্ঞানের পরিধি, কোনো তথ্য আবিষ্কার, নাকি এর সবকটি? এর একটা বিষয়বস্তু যদি হয় এই গদ্যাংশটির, তাহলে কি হবে? এখান থেকে আমরা কি জানলাম? এখানে বলছে মানুষ, এই লাইনটা ভিভিআই, এই প্রশ্নটার ক্ষেত্রে এই লাইনটা ভিভিআই। কিছু কিছু প্রশ্ন সব সময় থাকবে যে যেগুলো কিন্তু একদম সরাসরি টেক্সটের মধ্যে নেই, সেগুলোর উত্তর আমাদেরকে আমাদেরকে কি বলবো, আমাদেরকে ভেবে চিন্তে আমাদের নিজেদের বুদ্ধি দিয়ে সেই প্রশ্নটাকে বিবেচনা করে উত্তর লিখে আসতে হবে। যেমন এখানে বলছে যে যত দেখে ততই শেখে, ততই জানে, যতক্ষণ না মানুষ প্রত্যক্ষ সীমায় না এসে ইন্দ্রিয় গোচর না হয়। ঠিক আছে, তাহলে এখানে যেটা হবে, যত দেখে ততই শেখে, মানুষ যত দেখছে তত শিখছে, তার জ্ঞানের পরিধি বাড়ছে, সেটাই ততই জানে, মানে তার জ্ঞানের পরিধিটা বাড়ে, স্বাভাবিক, এখানে তো লিখেই দিয়েছে। তথ্য অনেক আবিষ্কার হচ্ছে, বলছে যেটা আগে ছিল আগামী দিনে কে বলতে পারে যে কালকে কি আবিষ্কার হতে চলেছে? তাহলে এই দুটোই হলো, তার মানে জ্ঞানের বিস্তৃতিও হবে, ছড়াচ্ছে অনেক বেশি। তাহলে এখানে উত্তর হবে ডি। ঠিক আছে, এইটা হবে উত্তর। পরেরটা জঠরাগ্নি, আমি আগেই বলেছি একদম, এর উত্তর হবে ক্ষুধার জ্বালা। ঠিক আছে, এটা হবে না, ক্ষুধা মন্দ, এটা হবে না, ক্ষুধা। বলছে নারিকেল ভূমিতে পড়ে, এর কারণটা কি? দেখেছো তো, এগুলো সিটেটের কোয়েশ্চেন, একদম পুরো ডিরেক্টলি এখানে অ্যাপ্রোচ মাধ্যাকর্ষণ। করেছে তা কিন্তু নয়। নারিকেল ভূমিতে পড়ে এর কারণ কি? এর কারণ তো অবশ্যই এটা সাইন্টিফিক, বিজ্ঞানসম্মত কারণ হবে। মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ, চৌম্বকত্ব, অভিকর্ষ, নিশ্চয়ই চৌম্বকত্ব হবে না, কাটা, কোনোটিই নয়, এটাও কাটা। তাহলে দেন অভিকর্ষ আর মাধ্যাকর্ষণের মধ্যে তফাৎ কোথায়? মাধ্যাকর্ষণ শক্তি আর অভিকর্ষের মধ্যে তফাৎ কোথায়? কাকে আমরা অভিকর্ষ বলি? উত্তর তো লিখতে হবে পরীক্ষার হলে, কোনটা হবে উত্তর? উত্তর হবে এখানে, আগে বলে দিই যে দুটো সম্পর্কে আগে বলে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। অভিকর্ষ। কেন বললাম? আগে যদি আমি বলি অভিকর্ষটা কি, অভিকর্ষটা হচ্ছে একটা আকর্ষণ, ঠিক আছে, একটা আকর্ষণ বল, যার মাধ্যমে পৃথিবী বা অন্য যে কোনো কোনো কিছুকে কেন্দ্রের দিকে, পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে আটকে রাখে,
সেটা হচ্ছে অভিকর্ষ, যেভাবেই হোক এমন একটা বল, ঠিক আছে। আর যেটাকে আমরা বলছি যে মাধ্যাকর্ষণ, মাধ্যাকর্ষণ বিষয়টা কিন্তু আলাদা। মাধ্যাকর্ষণের প্রভাবে যখন, মাধ্যাকর্ষণ কাকে বলা হয়? মাধ্যাকর্ষণ মূলত পৃথিবী কি করে, যেটা হচ্ছে একটা অদৃশ্য, এটা একটা বল যেটা তার মহাবিশ্বের যে ভর বা শক্তি, যখন যে কোনো দুটো বস্তু একে অপরের দিকে আকৃষ্ট হয়, সেই যে প্রবণতা তাকেই বলা হচ্ছে মাধ্যাকর্ষণ, ঠিক আছে। তাহলে অভিকর্ষ আর মাধ্যাকর্ষণ বিষয়টা আলাদা, এই জন্যই মাধ্যাকর্ষণের জন্যই কিন্তু ওটা ওপর থেকে নিচ অব্দি পড়ছে, ঠিক আছে। মাধ্যাকর্ষণ উত্তর হবে। পরেরটা, পরেরটা কি বলেছে? ইন্দ্রিয় গৌরব সমাস নির্ণয় করতে বলেছে। এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে যদি দিয়ে দেয়। বি কেয়ারফুল, যারা পঞ্চায়েতে আছে তাদের জন্যও বলছি। ইন্দ্রিয় গৌরব, এখানে কি কি হবে? এখানে কি কি বলেছে? অপাদান তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, করণ তৎপুরুষ, আর একটা কি বলেছে? প্রাদি তৎপুরুষ, ঠিক আছে। যার মধ্যে অনেকেই জানে যে এই বাদবাকি গুলো করণ অর্থাৎ দ্বারা, দিয়া, এই যে মূল বিষয়গুলো আছে, অ্যাকচুয়ালি এটা হবে, এখানে হবে যেটা যে কোনো কিছুর সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। ইন্দ্রিয়ের গৌরব, ঠিক আছে। এখানে কখনোই আমরা বলতে পারি না যে এখানে এটাকে এখানে এটা কোনো কিছুর অপাদান মানে কোনো কিছু থেকে বোঝাচ্ছে বা করণে বোঝাচ্ছে, কোনো কিছুর দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা যে গৌরব, এটা তো হয় না। এক্ষেত্রে ষষ্ঠী তৎপুরুষ বা সম্বন্ধ তৎপুরুষ যেটা হবে ইন্দ্রিয়ের গৌরব। এইটা উত্তর হবে। আরেকটা বিষয় হচ্ছে যেখানে আহ যেটা আমি আরেকটা বলছিলাম, যেহেতু এটা বলে দিলাম সেহেতু ওটাও বলে দিই, যেটা হচ্ছে প্রাদি তৎপুরুষ সমাস। এই কথাটা কেন বলেছে? এই কথাটা বলা হচ্ছে এই কারণে যে এই যে এই বিষয়টা হয়তো অনেকে এখনই প্রাদি সমাস, তৎপুরুষ সমাস, প্রাদি তৎপুরুষ সমাসে যেটা বলা হয় যে বিশেষ এক ধরনের সমাস যার পূর্বপদে প্র, পরা, অনু, প্রতি উপসর্গগুলো বসে, ঠিক আছে। তাই এখানে কোনো উপসর্গ নেই, তাই জন্য বসছে না, ঠিক আছে। তাহলে প্র, পরা, অনু, মানে প্রকৃষ্ট, প্রবচন, ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি বলি অতিক্রম, অত্যাচার, এইগুলো অতি, অনু, তারপর হচ্ছে প্র, পরা, প্র, পরা, তারপরে হচ্ছে অনু, এই সমস্ত ইত্যাদি উপসর্গগুলো রয়েছে যে সমাসের পূর্ব পদে, ঠিক আছে। তাহলে সেটাকে হবে প্রাদি তৎপুরুষ সমাস, এটা বলে রাখলাম। উত্তর কিন্তু হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস, এইটা আনসার হবে। পরেরটা, ইন্ধন যোগে কারক বিভক্তি করতে হবে কোনো কিছুর দ্বারা, ঠিক আছে। তাহলে ইন্ধনের দ্বারা, ইন্ধন যোগে। নাম্বার 5। করণে এ বিভক্তি। আচ্ছা, এটা আরেকটা থেকে হতে পারে, আরেকটা হবে, আরেকটা কি কেউ বলতে পারবে যে কি হতে পারে? কর্মে, কর্মে বিভক্তি। ইন্ধন যোগে, ইন্ধন যোগে,
এটাকে যদি আমি বলি যে এটাকে কারক করতে হবে, তাহলে কি হবে? এটা কি অপাদান হবে? কারোর মনে হচ্ছে যে এটা অপাদান হতে পারে বলে? আচ্ছা, এটা কোনো উপায় বা কারণ হিসেবে ব্যবহার করা যেতে পারে, তো ঠিক আছে, এটা অপাদানে নয়, এটা হবে করণেই, হবে করণেই করে রাখ। পাঁচেরটা। নেক্সট হলো জঠর যুক্ত অগ্নি, জঠর আগ্নি। ঠিক আছে, জঠর যুক্ত অগ্নি, ছয়েরটা। নেক্সট, অগ্নি নিচের কোন শব্দটি সমার্থক নয়? অগ্নির সঙ্গে নিচের কোন শব্দটি সমার্থক নয়, মানে অগ্নির সমার্থক নয় আর কি, নিচের কোনটা? অনলের অর্থ কি হতে পারে? অগ্নি। ঠিক আছে, আচ্ছা, এবার কি বলেছে পরেরটা? বলছে পাবক। অপটা হতে পারে। পাবকের অর্থ কি হবে? পাবকের অর্থ হচ্ছে অগ্নি। ঠিক আছে, নেক্সট হচ্ছে অপ। অপটা মানে অপটা হবে অপ মানে শব্দের কি অর্থ জল? হচ্ছে জল। জল, তার মানে এই একমাত্র অপটা হচ্ছে জল, আর বাদবাকি গুলোর অগ্নির। তো সুতরাং এখানে অপ উত্তর হবে, কোনটা নয়? অপ মিন্স হচ্ছে জল। নেক্সট, এই যে হুতাশন, এটাও কিন্তু অগ্নি। ঠিক আছে, এই সবগুলোই হচ্ছে অগ্নি। আচ্ছা, বর্গীয় জ, এটা হচ্ছে ইঙ। ঠিক আছে, তো বর্গীয় জ, বর্গীয় জয়ে ইঙয়ে আকার, তাই তো? তো এখানে জ্ঞানী, যদি আমি এটাকে বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি হবে? জ্ঞানী যদি বর্ণ বিশ্লেষণ হয় তাহলে কি হবে? বর্গীয় জ যোগ ইয়। জ্ঞানী বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? করলে কি হবে? তাহলে এটা হচ্ছে আমাদের করতে হবে বর্গীয় জ ইঙয়, শুধুমাত্র প্রথমটাই তো বলেছে, জ্ঞাটা বলেছে, তার মানে বর্গীয় জ ইঙ আর হচ্ছে আ। ঠিক আছে, তাহলে আটা নেই, কি হবে? বর্গের যুক্ত ইও আছে, আকারটা দেওয়া নেই। এইটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, কি বলে, ব্যঞ্জন বর্ণের নিচে অলওয়েজ কিন্তু রেফ হয়। ঠিক আছে, যুক্ত বর্ণ ব্যঞ্জন বর্ণের নিচে কিন্তু অলওয়েজ রেফ হয়, এটা মাথায় রাখতে হবে। ম্যাম ওটা তো হসন্ত। এই জিনিসগুলো মনে রাখতে হবে, তাহলে এটা হলো উত্তর। তাহলে এগুলো করালাম আজকে, বেশ কিছু গ্রামার। আমি ডিটেলসে যাওয়ার আগে, ডিটেলস তো করাবোই প্রত্যেকটা, যেমন ধরে ধরে আরো একবার গ্রামার আমি তো করাবোই ক্লাসে, সে তো করাতেই হবে। আজকে আমি একটুখানি এমসিকিউ করলাম, দেখালাম যে বোধ পরীক্ষণ কিভাবে করতে হয়। ঠিক আছে, এইভাবে সকলে প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা, আমি নেক্সট আবার টুইসডেতে ক্লাস নেব, সেই দিন বলবে। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সে জিজ্ঞাসা করতে পারে।